প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে এবং জাতীয় থেকে আন্তর্জাতিক ঠিক এই মুহূর্তে কি ঘটছে তাই নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সাথে আছি আমি ইশতিয়াক আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। জানান, সৌদি যুবরাজ নিজেও বাংলাদেশ সফরের ব্যাপারে আগ্রহী। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। His Highness the Crown Prince of Saudi Arabia and extended an invitation from His Highness the Crown Prince to our Honourable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. নভেম্বরে চক্ষু চিকিৎসার উন্নয়নে গ্লোবাল সামিটে অংশ নিতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সামিটের সহ আয়োজক দেশ বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অন্ধত্ব প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থা IAPBর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ডের সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়। সকালে মন্ত্রিপরিষদ বিভাগে সাক্ষাৎকালে বাংলাদেশের চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টি প্রতিবন্ধকতা হ্রাস এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এবং পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীরা চোখের জটিলতায় পিছিয়ে পড়ছে। এ ব্যাপারে সরকারের নেওয়া পদক্ষেপে IAPBর সহযোগিতা চাওয়া হয়েছে। স্কুলের শিশুদের অনেকে চশমার অভাবে সঠিকভাবে দেখতে পায় না, বিশেষ করে গ্রামে গঞ্জের শিশুরা। এতে তাদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তারা পড়াশোনায় পিছিয়ে পড়েন এবং কাজকর্ম এবং শিশুর বিকাশে ক্ষতি হয়। তিনি বিশেষভাবে IAPBকে অনুরোধ করেছেন এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই সেখানে তারা সহযোগিতা করবেন এবং IAPBও আশ্বাস দিয়েছেন তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে এ কাজে আমাদের সহযোগিতা করার চেষ্টা করবে। সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার রাজধানীর ইস্কাটনে সার্কের পুনরুজ্জীবন নিয়ে BIISS আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, সার্ক পুনরুজ্জীবিত করা এখন সময়ের দাবি। তবে ভূ রাজনৈতিক কারণে সার্ক পুনরুজ্জীবিতকরণ প্রক্রিয়া দুর্বল হয়ে আছে। ভারত পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা একসাথে পথ চলাকে আরও কঠিন করে তুলেছে। একমাত্র রাজনৈতিক সদিচ্ছা এসব জটিলতার নিরসন করতে পারে। প্রতিমন্ত্রী আরও বলেন, সার্ক এখনই শক্তিশালী অবস্থায় ফিরবে এমনটি নয়, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। সেমিনারে সাবেক কূটনৈতিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও শিক্ষার্থীরা সার্ক পুনরুজ্জীবনের জন্য এশিয়া অঞ্চলে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিসহ নানাবিধ বাধা ও করণীয় তুলে ধরেন। Long-standing India-Pakistan tensions have made consensus difficult and have often slowed regional initiatives. But SARC's challenges are not only political, they are also institutional. The organization needs stronger implementation capacity, greater financial strength, more effective specialized mechanisms, and a practical culture of follow-up. পার্শ্ববর্তী কিংবা মার্কিন মুলুকের কোনো দেশ পরিবর্তন করে দিয়ে যাবে না, নিজেদের পরিবর্তন নিজেদের করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পল্লী উন্নয়নে সরকার নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকার জনগণের বিশ্বাস ও আস্থা ভেঙে দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে তার অর্ধেক খেয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান LGRD মন্ত্রী। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রামীণ অর্থনীতিকে ভিন্ন পর্যায়ে নিয়ে যাবার চেষ্টা করছে সরকার। সব গ্রাম থেকে এসে ভালো লাগছে তো
এই অর্থ বছরে বিএনপি সরকার 43,000 কৃষকের হাতে কৃষক কার্ড এবং অর্থ তুলে দেবে। এই 43 লক্ষ কৃষককে আপনাদের টার্গেটিং গ্রুপের মধ্যে নিয়ে এসে ঐক্যবদ্ধ করতে হবে। আপনাদের আলাদাভাবে লোক খুঁজবার দরকার নেই, লোক সরকারই আপনাদেরকে তৈরি করে দিচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মাধ্যমে। যে আমরা যদি নিজেরা নিজেদের পরিবর্তন চাই, তা আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। কেউ এসে আমাদের কিছু করে দিয়ে যাবে না, না যাবে পার্শ্ববর্তী দেশ অথবা আপনার দূরের দেশ অথবা আপনার সেই মার্কেট মূল্য থেকে কেউ এসে আমাকে সুন্দর করে দিয়ে যাবে না, তাই না? আমাকে আমার নিজের কাজ নিজেকে করতে হবে। ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। এ ব্যাপারে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমকে এই কথা জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যক্রমে কিছুটা পরিমার্জনের পাশাপাশি আলাদা আলাদা শ্রেণীতে 4টি নতুন বই আসছে। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। নতুন বলতে না, আমরা পরিমার্জন করছি কারিকুলামে, আর বিশেষ করে 4টি বই আমরা নতুন আনছি। এদিকে আগামী শিক্ষাবর্ষে বই ছাপাতে পেপারের দাম বৃদ্ধি কিংবা কেউ কোনো ত্রুটি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিকেলে সচিবালয়ে পেপার মিল মালিকদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি জানান, আগামী শিক্ষাবর্ষে 32 কোটি বই ছাপতে 80,000 টন পেপার লাগবে, যার টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সঠিকভাবে কাগজ সাপ্লাই দেন এবং প্রিন্টার্সরা সঠিকভাবে প্রিন্ট করেন। এই যে তাদের মধ্যে যে চুক্তিপত্র হবে, সেটা আমাদের সাথে এই চুক্তিপত্র হতে হবে যে কোন পেপার মিল থেকে কত মেট্রিক টন কাগজ নিচ্ছেন, কি গ্রামের কাগজ নিচ্ছেন, এবং আমরা আইডেন্টিফাই করব কে এখানে দোষ করছেন, ত্রুটিটা কার, এটাও আমরা আইডেন্টিফাই করব। অতএব আমরা এবার বই দেব, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয় ব্যক্ত করেছেন সময় মতো দেব। আমরা আশ্বস্ত হয়েছি যে এবারের বইগুলো সুন্দরভাবে দেওয়া হবে এবং সফলভাবে আমরা কাজ করতে পারবো, এবং ডিসেম্বরের ভিতরেই আমরা বইগুলো বিতরণ করতে পারবো। সেই আঙ্গিকে এই পেপার মিল মালিকের ওনারা সরকারের সাথে প্রিন্টার্স একটি এগ্রিমেন্টও আসবেন যাতে কোনো চুক্তির ব্যত্যয় না ঘটে। সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির উপর নির্ভরশীলতা কমানো গেলে দেশের আর্থিক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আওয়ামী সরকারের রেখে যাওয়া অতিরিক্ত ব্যয় ও ঋণ সামাল দিতেও নবায়নযোগ্য জ্বালানি কার্যকর পথ বলে মন্তব্য করেন তিনি। সোমবার সকালে ডিআরইউতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বর্তমানে দেশের প্রায় 50% বিদ্যুৎ উৎপাদন বেসরকারি খাত, আইপিপি ও রেন্টালের নিয়ন্ত্রণে রয়েছে। পুরনো চুক্তির আওতায় এসব প্রতিষ্ঠানের কাছ থেকে তুলনামূলক উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। ফলে তাদের পাওনার সময় মতো পরিশোধ না হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বেশি দামে বিদ্যুৎ কিনে বা উৎপাদন করে সেই অতিরিক্ত ব্যয় ভোক্তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করে মন্ত্রী জানান, এমন বাস্তবতায় সরকারকে বিদ্যুতের দাম সমন্বয় করতে হয়েছে। অন্য এক অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানান, অতীতে অব্যবস্থাপনার দায় টানতে হচ্ছে সরকারকে। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরতা কমাতে চাই, এবং আমরা রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করছি। আমরা আশাবাদী এই সরকারের মেয়াদ শেষে আমরা অন্তত নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব বলে আমরা আশা। বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাস স্ট্যান্ডে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এ কথা বলেন তিনি। বলেন, সংস্কারের পক্ষে জনগণের দেওয়া রায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রতিশ্রুতি দিয়েও বিএনপি বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারছে না উল্লেখ করে বলেন, বাজেটে বিদ্যুৎ খাতের সংকট সমাধানের কিছু নেই, ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। পথসভায় আরও ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। বিএনপি সরকার
গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দার এবং বিশ্বাসঘাতকতা করছে। আপনারা এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন, আপনারা সংস্কার বাস্তবায়ন করুন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, যদি বিচার করতে না পারেন, তাহলে জুলাইয়ের নেতৃত্বের দাবিদার এ কথাটি ভুলেও মুখে আনবেন না। এদিকে রাজধানীর সাভারে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন 3 জন। রাতে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই সমাবেশ স্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি সাভার থানা ঘেরাও কর্মসূচিতে গিয়ে শেষ হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, দুর্বৃত্তরা সমাবেশ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। প্রোগ্রাম শুরু হওয়ার শুরুতেই সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল, সেইখানে আমরা স্পষ্টতভাবে প্রশাসনিক সহায়তায় সেইখানেই বোমা হামলা করা হয়েছে। আমরা এখন সাভার মডেল থানার সামনে এসেছি, শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করব। আমরা এখানকার কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের সাথে জিজ্ঞাসা করব, একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার। অক্টোবর ধরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। শিগগিরই সরকারের সাথে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি আব্দুল রহমানুল মাসুদ। বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান তিনি। সুষ্ঠু নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়। সিটি কর্পোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান জানিয়ে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন ইসি মাসুদ। এ সময় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা জানান ইসি সানাউল্লাহ। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা সহ সীমানা নির্ধারণে সরকারকে চিঠি দেওয়া হবে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে তৎপর ইসি। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমাদের জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে। এটা সময়ের দাবি এবং সেখানে আমরা আশা করব যে RFED এর সার্বক্ষণিক সহযোগিতা আমরা পাবো। ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা এবং উপজেলা বা জেলা পরিষদ সবই খালি পড়ে আছে। পুরো অবস্থাতেই যেটা করতে হবে কি, আমাদের কতগুলো নির্বাচন হচ্ছে একের সাথে একে জড়িত, আগামী নির্বাচন যাতে ওই মাপের আমরা করতে পারি সে ব্যাপারে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলে সহযোগিতা কামনা করছেন। শিল্প খাতে গ্যাস সংকট উত্তরাধিকার সূত্রে পেয়েছে সরকার, একথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে চট্টগ্রামে শিপইয়ার্ড পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের কথা জানান তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয়। সঞ্চালন লাইনের সক্ষমতা না থাকার কারণে আমদানি করেও এই সংকট পূরণ সম্ভব নয় বলে জানান মন্ত্রী। ক্রাশ প্রোগ্রাম নিয়ে কিভাবে গ্যাসের উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে সরকার কাজ করছে বলে আরও জানান তিনি। জাহাজ ভাঙ্গা শিল্প নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ যাতে জাহাজ ভাঙ্গা শিল্পে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারে সেজন্য কাজ করছে সরকার। বৈশ্বিক চাহিদা অনুসারে শিপ ব্রেকিং শিল্প পরিচালনায় উদ্যোক্তাদের গ্রিন সার্টিফিকেট নেওয়ার কথাও জানান শিল্পমন্ত্রী। আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুইটা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। সময়, খরচ ও ভোগান্তি কমাতে সরাসরি সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা নেয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন,
প্রযুক্তির সঠিক ব্যবহারে জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে। সরকারি দপ্তরে সরাসরি সেবা নিতে আসতে ব্যক্তিদের নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। এদিন আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহক সেবা সহজ করতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের 25টি দপ্তর ও সংস্থা 50টি উদ্ভাবন প্রদর্শন করেন। অনুষ্ঠানে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে এই পর্যন্ত 329টি সেবা সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। এবারের ইনোভেশন শোকেসিংয়ে 5টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব উইদাউট ওয়েস্টিং এ মোমেন্ট সমস্ত দেশটাকে ডিজিটালাইজেশন করতে হবে। এর মাধ্যমে আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। এটা আউটরিচ must be all the citizens of Bangladesh. 2029 সাল পর্যন্ত এলডিসি উত্তোলনের সময় পেছানোর আবেদন করা হয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত এলডিসি গ্র্যাজুয়েশন ও চ্যালেঞ্জ শীর্ষক কর্মশালায় কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সে সাথে মানব সম্পদকে কাজে লাগাতে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার আনতে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটির কাছে তারা পিছানোর জন্য অনুরোধ করেছেন এবং সেই অনুযায়ী এটি পিছিয়ে যাচ্ছে। আগামী নভেম্বরের যে বাধ্যবাধকতা আছে সেখান থেকে এটা পিছিয়ে 2029 সালের নভেম্বর পর্যন্ত চলে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও সংশ্লিষ্ট কমিটি নানান রকম শর্ত দিয়েছেন এবং সেই শর্তগুলি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। যে আলোচনাটা এলডিসি গ্র্যাজুয়েশনের পরে ফেস করতে যাচ্ছি, যদি প্রাকৃতিক সম্পদ হিসাবে মানব সম্পদকে গ্রহণ করেও বসে থাকতে চাই, তাহলে সেখানেও কিন্তু এই আলোচনার প্রয়োজন পড়বে। সব বেসরকারি ক্লিনিকে নর্মাল ডেলিভারির জন্য লেবার রুম সহ অন্তত একজন মিডওয়াইফারি নিয়োগ বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শর্ত পূরণ না হলে হাসপাতাল বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দেশের বড় সংখ্যক বেসরকারি হাসপাতাল মুনাফার লোভে অপ্রয়োজনীয় সিজার ডেলিভারি করে থাকে। এই প্রবণতা বন্ধে সরকার কঠোর হবে বলে জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, চলতি বছর সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রোগীর পরিমাণ বেশি হলে ফিল্ড হাসপাতালের প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি। কেন্দ্রীয়ভাবে 2 লাখের বেশি স্লাইন মজুত আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর কার্যকর চিকিৎসায় সারা দেশের চিকিৎসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যদি আমাদের মায়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি না ঘটাতে পারি, আমরা দেশের উন্নতি করতে পারবো না। আমরা এটা রিয়েলাইজ করি। বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। মশাকে মারার জন্য ফ্লাইং মশা, যেটা এডাল্ট মশা, সেটার জন্য স্প্রে হচ্ছে এবং লার্ভা মারার জন্য একটা নতুন ট্যাবলেট আমরা আগামী 7 দিনের ভিতর সংগ্রহ করার প্রচেষ্টা চালাচ্ছি। করে ওই যে আমাদের মা বোনেরা বাড়ির ঘরের ভিতরে, আমাদের মানুষ তো কেয়ারলেস থাকে এই ব্যাপারে, ওই জমাট পানিতে ছিটিয়ে দেওয়ার জন্য যাতে করে লার্ভাগুলি মরে যায়, সেটার জন্য আমরা ট্যাবলেটের ব্যবস্থা করেছি। কর্মজীবী নারীদের সন্তানদের জ্ঞান চর্চা ও মেধার বিকাশ বাড়াতে সারা দেশে শিশু দিবাযত্ন কেন্দ্র ছড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন ডক্টর জুবাইদা রহমান। রাজধানীর 3টি ডে কেয়ার সেন্টার পরিদর্শন শেষে পানি ভবনে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জুবাইদা রহমান বলেন, কর্মজীবীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা গেলে তারা নিশ্চিন্তে কাজ করতে পারবে। তবে স্বল্প আয়ের মানুষের যেন খরচ চালাতে হিমশিম না খায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সমাজকল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, ডে কেয়ার সেন্টার বাড়াতে প্রশিক্ষিত জনবল ও ভালো মানসিকতার মানুষ প্রয়োজন, যাতে শিশুরা আগামী দিনের জন্য তৈরি হতে পারেন। এদিকে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত শিশুদের দিবাযত্ন কেন্দ্র স্থাপনের সরকার কাজ করছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। মানসম্মত সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ
আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সেবা যত্ন কেন্দ্র সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। এই ডে কেয়ার নিয়ে আমাদের উদ্যোগ এখন যে আমরা এটাকে আরো ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চাই, কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আগামীকাল সকালেই 100টা ডে কেয়ার সেন্টার খোলা যাবে না। এটার জন্য প্রয়োজন প্রশিক্ষিত জনবল, এটার জন্য প্রয়োজন একটি মন মানসিকতা। এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমরা যেন প্রান্তিক লেভেলে সবাইকে সচেতন করে রাখতে পারি এবং মেধার বিকাশ, সামাজিক বিকাশ, শেখার সুযোগটা শিশুদের মধ্যে করে দিতে পারি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয় ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা সেই ব্যাপারে পজিটিভ কোনো ফিডব্যাক দিলে সেটি অবশ্যই গ্রহণ করা হবে। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয় ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয়ে কোথায় কি ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে সেই ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কি করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকাম। বাংলাদেশ কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হলেও রপ্তানিতে এখনও প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী। এই ঘাটতি ঘোচাতেই সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যান উন্নয়ন বিভাগের স্থাপিত আধুনিক ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, এই প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মান নিশ্চিত করে দেশের আমসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি আরও বাড়ানো সম্ভব হবে। মন্ত্রী জানান, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ফলমূলকে ক্ষতিকর পোকামাকড় ও রোগ জীবাণুমুক্ত করতে স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্ল্যান্টে প্রতি ইউনিটে প্রায় 3 টন এবং দিনে সর্বোচ্চ 12 টন আম বাষ্পতাপ প্রয়োগে প্রক্রিয়াজাত করা যাবে। এতে ফলের ভেতরে থাকা পোকামাকড়, ডিম, লার্ভা ও রোগ জীবাণু ধ্বংস হবে। একই সঙ্গে বাড়বে আমের রং, গুণগত মান ও রপ্তানি যোগ্যতা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এদেশ কৃষি প্রধান দেশ হলেও রপ্তানি বাণিজ্যে আমরা খুব ভালো অবস্থানে ছিলাম না, বা এখনো ওই পরিমাণ নেই। এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষি পণ্য রপ্তানি যদি আমাদের অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি হয়, তাহলে সেই অর্থনীতি হবে প্রচন্ড স্টেবল এবং শক্তিশালী। এই উদ্দেশ্যকে মাথায় নিয়ে এই সরকার এগিয়ে চলছে কৃষিতে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। টানা বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত 8 রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এদিকে কক্সবাজার শহরে পাহাড় ধসে নিহত হয়েছে এক বাংলাদেশি। রোববার দিবাগত রাত 3:30টার দিকে 15 নম্বর আশ্রয় শিবিরের জামতলী এলাকায় পাহাড় ধসে একই পরিবারের বাবা, মা ও শিশুসহ 3 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ঘরটিতে পরিবারের 10 সদস্য ছিলেন। বাকিদের চাপা পড়া অবস্থায় জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে ডি ব্লকে আরেকটি পাহাড় ধসে একই পরিবারের 4 জন নিহত হয়। এছাড়া 7 নম্বর আশ্রয় শিবিরের D7 ব্লকে পাহাড় ধসে মারা যায় এক শিশু। পাহাড় ধসে চাপা পড়াদের উদ্ধার কার্যক্রম ও তথ্য যাচাই অব্যাহত রয়েছে। এদিকে টানা ভারী বর্ষণে চট্টগ্রামে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। জানমালের নিরাপত্তায় দিনভর পাহাড়ি এলাকায় মাইকিং করছে জেলা প্রশাসন। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরতদের সরিয়ে নিতে আশপাশের বিদ্যালয়গুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে
প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে চলমান রয়েছে মাইকিং কার্যক্রম। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার দুপুর 12টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 118 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আবহাওয়া পরিস্থিতির কারণে পাহাড় ধসের পাশাপাশি নগরীর নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। উত্তাল সাগরের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামাও ব্যাহত হচ্ছে। টানা ভারী বর্ষণে বান্দরবানে আটকা পড়েছে 1.5 শতাধিক পর্যটক। থানচি উপজেলার সাঙ্গু নদীর উজানে হঠাৎ পানির প্রবাহ বেড়ে যাওয়ায় তিন্দু, রেমাক্রি ও নাফাকুম এলাকায় তারা আটকা পড়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীগুলোতে পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পর্যটকদের আপাতত ভ্রমণ না করার জন্য মৌখিক সতর্কতা জারি করা হয়েছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন নৌকাযোগে ভ্রমণের সময় একটি পর্যটকবাহী নৌকা স্রোতের কারণে দুর্ঘটনার শিকার হলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, কারণ আগেই যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছিল। তবে পর্যটক আটকে থাকার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। এদিকে অব্যাহত ভারী বৃষ্টিতে আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পটুয়াখালীতে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তাণ্ডবে 11 জেলেসহ একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। 6 ঘন্টা উত্তাল সমুদ্রে ভেসে থাকার পর 5 জেলেকে অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও 6 জেলে। রাঙ্গাবালী উপজেলার মৌডুবি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। রবিবার রাতে বৈরী আবহাওয়ায় মাছ শিকারের সময় ট্রলারটি ডুবে যায় বলে নিশ্চিত করেন ভুক্তভোগীরা। উদ্ধার হওয়া জেলেরা জানায় শনিবার রাতে 11 জন জেলে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায় ট্রলারটি। ডুবে যাওয়া ট্রলার ও একটি বয়া ধরে প্রায় 6 ঘন্টা ভেসেছিলেন ওই 5 জেলে। পরে রাত 3টার দিকে একই এলাকার ইমাম শিকদারের একটি ট্রলার তাদের উদ্ধার করে। গলাচিপা উপজেলা প্রশাসন জানায় ট্রলার ডুবির খবর পাওয়ার পর রাঙ্গাবালী ও কলাপালা উপজেলার প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান অব্যাহত রেখেছে। রাজধানীর দক্ষিণখানে 2 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। সোমবার বিকেলে গুরুতর অবস্থায় ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা জানান দুপুরে মেয়েকে ঘুমিয়ে গৃহকর্মীর কাজে যান তিনি। বিকেলে ফিরে অভিযুক্ত কিশোরের কোলে মেয়েকে দেখতে পান। পরে মেয়েকে নিয়ে ঘরে গেলে জামা কাপড়ের রক্ত দেখে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হন। প্রথমে কুর্মিটোলা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েকে ভর্তি করেন তিনি। এই ঘটনায় ধর্ষণের অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগী শিশুর মা। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের 2 আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও জনসংহতি সমিতি জেএসএস এর মধ্যে গোলাগুলিতে 3 জন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার চেঙ্গি ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এই ঘটনা ঘটে। পানছড়ি থানার ওসি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউপি সদস্যসহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। এই মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিকেলে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। জানা যায় 2025 সালের 25 মে জামালপুরের বক্সিগঞ্জে নীলাখিয়া ইউনিয়নের মানজালিয়া গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এই ঘটনায় পরদিন ভুক্তভোগী বক্সিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত নীলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সহ 7 জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা করেছে। যারা সাব্যস্তে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয় আজকে 3টার সময় রায়ের দিন ধার্য করা হয়। রায়তে বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 1 আসামিদের দোষী সাব্যস্ত করে 7 জনকে
প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। আসামি ইদ্রিস তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। নোয়াখালীর চাটখিলে 5 বছরের শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি শাহাদতকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বজন ও বাদী পক্ষের আইনজীবীরা। 2022 সালের 24 মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার 9 দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। 4 বছর বিচারিক কার্যক্রম চলার পর আদালত শাহাদাতকে দোষী সাব্যস্ত করে রায় দেন। সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। বিকেলে বিশম্ভরপুর উপজেলার অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় একটি মুদি দোকানে কাজ করছিলেন নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ শাহ। এ সময় দোকান ঘরের টিনের পাশে থাকা বিদ্যুৎ লাইনের তার জড়িয়ে যায়। এতে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং 3 জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় ঘরের ভেতরে দোকান ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন চারদিক। ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামণি ধর্ষণ ও হত্যা মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 3 আসামি আরিফ, রাকিব ও সাইমের আত্মপক্ষ সমর্থনের শুনানি সম্পন্ন হয়েছে। এর আগে সকালে কারাগার থেকে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। সকাল 11:30টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শোনেন। এদিকে অপ্রাপ্তবয়স্ক আরেক আসামি মারুফের বিরুদ্ধে নারী শিশু ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। খুব দ্রুতই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গত 14 জুন শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন তার বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। মামলার 9 দিনের মাথায় 23 জুন 4 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। খুলনায় জাতীয় নির্বাচনের দিন নিহত বিএনপি নেতা মুহিবুজ্জামান কোচির লাশ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। দুপুরে নগরীর টুটপাড়া কবরস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যুর প্রায় 5 মাস পর এই প্রক্রিয়া সম্পন্ন হয়। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন সকালে খুলনার আলিয়া মাদ্রাসা কেন্দ্রে জামায়াত সমর্থিত প্রার্থীর সমর্থক ও মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিমের ধাক্কায় মুহিবুজ্জামান কোচির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় থানায় মামলা না নেওয়ায় বিএনপি নেতা ইউসুফ হারুন মজনু আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 10 থেকে 15 জনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত সম্পন্ন করার আদেশও দেন। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। বিকেলে কসবা উপজেলার শ্যামবাড়ি ও হাতুরাবাড়ি গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায় গত কয়েকদিন আগে গ্রামের সড়কে পড়ে থাকা একটি গাছ সরানো নিয়ে শ্যামবাড়ি ও হাতুরাবাড়ির 2 অটোরিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে তা 2 গ্রামের বিরোধে রূপ নেয়। এই বিরোধের জেরে বিকেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 2 গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাঙ্গামাটির সাজেকে অসাবধানতায় কীটনাশককে প্রস্তুতে চা পান করে অসুস্থ হয়েছেন 12 গ্রামবাসী। বিকেলে জেলার বাঘাইছড়ি উপজেলার চম্পাতুলি গ্রামের মহারাজ চাকমার চায়ের দোকানে এই ঘটনা ঘটে। রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রাথমিকভাবে 4 জনের পরিচয় পাওয়া গেছে।
অসুস্থতার শিকার ব্যক্তিরা পাহাড়ে জুমের কাজ শেষে চা পান করতে ওই দোকানে যায়, কিন্তু চা পাতা মনে করে ফোরাডন কীটনাশকে প্রস্তুত চা পান করে কিছুক্ষণ পরই বমি, মাথা ঘোরা, পেট ব্যথা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়। পরে কয়েকজন অজ্ঞান হয়। স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। ঘটনার অনুসন্ধানে কাজ করছে পুলিশ। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে জিয়া পরিবার সংশ্লিষ্ট 3টি নির্দিষ্ট বই রাখার নির্দেশ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে 2টি বই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা এবং একটি লিখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আগের এই সংক্রান্ত নির্দেশনাপত্রটি বাতিল করা হয়। 3 জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে পাঠানো এক চিঠিতে বলা হয়, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে যেন এই 3টি বইয়ের অন্তত এক সেট রাখা হয় তা নিশ্চিত করতে হবে। বই 3টি হলো প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী, বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম এবং সবার আগে বাংলাদেশ। মাহফুজুল্লাহর লেখা প্রথম 2টি বই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনী এবং তৃতীয় বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবেলায় এখনই আধুনিক প্রযুক্তি নির্ভর পূর্বাভাস ব্যবস্থা এবং ডিজিটাল টুইন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সদর দপ্তরে আইইবিবি পুরকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নির্ভুল তথ্য, রিয়েল টাইম পর্যবেক্ষণ এবং কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে আকস্মিক বন্যায় জানমাল, কৃষি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। তিনি আরও বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার কৃষিকে আরও টেকসই ও দুর্যোগ সহনশীল করে তুলতে পারে। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া কৃষির আধুনিকায়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন রাজুক চেয়ারম্যান। আমরা একটা হেলথের উপর একটা সেমিনার করছি, মানে ইমাজিন, তো সেইখানে আমি আনন্দ উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দিনব্যাপী নানা কর্মসূচিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই উপলক্ষে সকালে জোহা চত্বরে প্রশাসনিক ভবনের সামনে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফরিদুল ইসলাম এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে উপাচার্য ও অতিথিদের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, আরডিএ চেয়ারম্যান, রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সিনেট ভবনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল। আমেরিকার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় নানা খাবারের স্বাদ বাংলাদেশি অতিথিদের কাছে পৌঁছে দিতে এ আয়োজন করেছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে তিনি নিজ হাতে বার্গার তৈরি করে অতিথিদের পরিবেশন করেন। বলেন, খাবার বিভিন্ন সংস্কৃতি ও মানুষের মধ্যে সংযোগ তৈরির অন্যতম মাধ্যম। পাশাপাশি বাংলাদেশের খাবারের প্রশংসা করে বাংলাদেশিদের আমেরিকান খাবারের স্বাদ গ্রহণের আহ্বান জানান। 3 থেকে 9 জুলাই পর্যন্ত চলবে এই ফুড ফেস্টিভ্যাল। এতে 180টিরও বেশি আমেরিকান ও আন্তর্জাতিক খাবার পরিবেশন করা হচ্ছে। মেনুতে রয়েছে হটডগ, কর্নডগ, বিফ ওয়েলিংটন, মিট লোফ, চিকেন পট পাই, স্পাইসি কাজুন চিকেন, গ্রিলড সসেজ সহ নানা ঐতিহ্যবাহী পদ এবং লাইভ কুকিং স্টেশন। Sharing a meal, sharing food, sharing your cuisine, that really does help people connect.
You know, it's a great way to introduce people to your culture. It's a great way to make new friends. You know, here, try this, or what's that? Can I have some of that? You know, is a great starting point to jump off of a new conversation, you know, with a new companion. I'm really enjoying getting to try all of the foods of Bangladesh. এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিকে। পবিত্র কোম শহরে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সোমবার রাষ্ট্রীয় টিভি IRIB খবরটি নিশ্চিত করেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আরও একটি জানাজা হওয়ার কথা রয়েছে খামেনির। পরের গন্তব্য ইরাকের নাজাফ ও কারবারা শহর। সবশেষ আগামী বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে আপসহীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এর আগে সোমবার আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের চতুর্থ দিনের আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। তেহরানের গ্র্যান্ড মুসাল্লা থেকে শুরু হওয়া শোকযাত্রা রূপ নিয়েছে জনসমুদ্রে। ভোর হতে দলে দলে লোকজন জড়ো হতে শুরু করেছে তেহরানের বিখ্যাত আজাদি স্কোয়ারে। কয়েক কিলোমিটার দীর্ঘ পথ তৈরি হয়েছে শোকার্ত মানুষের। এ সময় ইরানের পতাকা হাতে খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার স্লোগান দিতে থাকে জনতা। এই শোকযাত্রায় অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ সহ আরও অনেক নেতৃবৃন্দরা। শ্রীলঙ্কায় কারাগারে টানা 2 দিনের সংঘর্ষে অন্তত 27 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে নিহতদের মধ্যে 5 জন কারারক্ষী ও বাকি সবাই বন্দী। দ্বীপরাষ্ট্রটির পশ্চিম উপকূলের নেগোম্বা কারাগারে রোববার বন্দী ও রক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শ্রীলঙ্কা সরকার। ছোড়া হয় ফাঁকা গুলি। কারাগারটিতে প্রায় 2500 বন্দী রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কয়েকদিন ধরে দাবানলে পড়ছে গ্রিস, ফ্রান্স, স্পেন সহ দক্ষিণ ইউরোপের 6 দেশ। এতে ফ্রান্সে হুমকির মধ্যে পড়েছে বিশ্ববিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্সের তৃতীয় পর্ব। শঙ্কা রয়েছে প্রতিকূল পরিস্থিতিতে বাতিল হতে পারে চলমান টুর্নামেন্টের বাকি আয়োজন। এদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমের নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। এখন পর্যন্ত দেশটির 1500 হেক্টরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর 7 শতাধিক কর্মী। এদিকে 2 দিন পেরিয়ে গেলেও এখনও দাউ দাউ করে জ্বলছে স্পেনের কাতালোনিয়া অঞ্চল। এরই মধ্যে পুড়ে ছাই প্রায় 2200 হেক্টর জমি। অন্যদিকে গ্রিসের রাজধানী অ্যাথেন্স সহ অন্তত 2টি শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর শতাধিক কর্মী। এছাড়াও কয়েকদিন পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পর্তুগাল ও ইতালির দাবানল। এবারে ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ সোমবার রাতে মুখোমুখি হচ্ছে 2 ইউরোপীয় পরাশক্তি স্পেন ও পর্তুগাল। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। টানা 34 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে নামছে স্পেন। টুর্নামেন্টে এখনও গোল হজম না করা স্প্যানিশদের সবচেয়ে বড় শক্তি তাদের সুসংগঠিত রক্ষণ, বল দখল ধরে রেখে খেলার নিয়ন্ত্রণ নেওয়ার সামর্থ্য। ফিনিশিংয়ে দুর্বলতা থাকলেও দুর্দান্ত ফর্মে আছেন মিকেল ওয়াইটসাভাল, ইয়ামাল ও পেদ্রির সৃজনশীলতাও হতে পারে ম্যাচের বড় পার্থক্য। অন্যদিকে পর্তুগালের প্রধান ভরসা ব্রুনো ফার্নান্দেজের প্লে মেকিং, ভিতানিয়া নেভেসদের মিডফিল্ড নিয়ন্ত্রণ ও ডিফেন্সে নুনো মেন্দেস, ক্যান্সেলোর দৃঢ়তা। তবে রক্ষণে ধারাবাহিকতার অভাব এবং বল হারানোর পর দ্রুত সংগঠিত হতে না পারা রবার্তো মার্টিনেজের দলের বড় দুর্বলতা। কাগজে কলমে স্পেন কিছুটা এগিয়ে থাকলেও 2 দলের সাম্প্রতিক লড়াইয়ের ইতিহাস বলছে ছোট ভুলই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ মঙ্গলবার সকালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের সিয়াটলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে থাকা যুক্তরাষ্ট্রের লক্ষ্য 24 বছর পর কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা।
পোচেত্তিনোর দল খেলতে পারে চিরচেনা ৩-৫-২ ছকে, যেখানে আক্রমণে থাকবেন ক্রিশ্চিয়ান পুলিসিচ ও ফ্লোরিন বোলোগান। বসনিয়ার বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড পেলেও খেলতে পারবেন যুক্তরাষ্ট্রের এই ফরওয়ার্ড। তার এক ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হবে বিশ্বকাপের পরে। তাদের শক্তি দ্রুতগতির আক্রমণ ও মিডফিল্ডের চাপ সৃষ্টি, তবে রক্ষণে ফাঁকা জায়গা দুর্বলতা আছে স্বাগতিকদের। অন্যদিকে 4-3-3 ছকে রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকুর ওপর ভরসা করবে বেলজিয়াম। তাদের আক্রমণ ভয়ঙ্কর হলেও রক্ষণ নড়বড়ে, তাই এই ম্যাচে রয়েছে গোল বন্যার সম্ভাবনাও। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।